সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমাদের আজকের শো শুরু করছি। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে পুনরায় কারিগরি সমস্যার কারণে আমাদের এই টক শোটা শুরু করতে কিছুটা বিলম্ব হলো। আমরা প্রতিদিন বিকেল 5টায় শুরু করি, আপনারা সবাই জানেন। আজকে 5টা 7 মিনিট অলরেডি হয়ে গেছে। আমাদের আপনারা যারা ফেসবুকে আমাদের লাইভ শো দেখছেন তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু আজকে আসলে আমরা একটা অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করছি। প্রতিদিন যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা এই লাইভ শোটা অর্গানাইজ করি, আজকে সেটা করা যায়নি। আমরা নতুন একটা সফটওয়্যারে গিয়েছি এবং সেটা সেট আপ করতে এবং সবাইকে যুক্ত করতে একটু সমস্যা হয়েছে। বেসিক্যালি আজকে আমরা জুম প্ল্যাটফর্মটা ব্যবহার করছি। জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে এর মাধ্যমে আমরা ফেসবুকটা ব্যবহার করছি। আপনারা জানেন যে আজকে আমরা কথা বলবো সরকারের একটি সম্প্রতি একটা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। যে নীতিমালাটা আবার শিল্প মন্ত্রণালয়ের হলেও এটা কৃষি সংক্রান্ত নীতিমালা এবং টাইটেল হিসেবে যদি বলি তাহলে অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রমোশন পলিসি 2020। এই নীতিমালাটা সরকার তারা পঞ্চম, ইতিমধ্যে পাঁচটি শেয়ারিং হয়েছে বলে আমরা জেনেছি। পঞ্চমবারের মতো এখন মতামত নেওয়া হচ্ছে এবং অচিরেই এটা ফাইনাল করা হবে। এই নীতিমালাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে অনেকগুলো ঘোষণার কথা বলা হয়েছে। যেমন আগামী 5 বছরে এখানে প্রায় 1 লাখ লোকের কর্মসৃষ্টি করা হবে, কর্মসংস্থানের সৃষ্টি করা হবে কৃষি খাতে, এবং এটার বিনিয়োগের যে পরিকল্পনা সেটা প্রায় $5 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা করা হয়েছে। এটি গত 4 জুলাই দৈনিক বণিক বার্তা পত্রিকায় এই ব্যাপারে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই হয়তো সেই রিপোর্ট দেখে থাকবেন, যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ করব 4 জুলাইয়ের সংখ্যা বণিক বার্তায় এটি প্রকাশিত হয়েছে, আপনারা দেখবেন। আজ আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বণিক বার্তার সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব শাহানুরের শহীদ শাহিন। আমাদের প্রিয় শাহিন ভাই, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছেন মহাপরিচালক কৃষি বিপণন অধিদপ্তর জনাব মোহাম্মদ ইউসুফ। আমি ইউসুফ ভাইকেও স্বাগত জানাচ্ছি, তিনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা কারিগরি সমস্যা যদি না থাকে, কনফার্মেশন আছে, আমাদের সঙ্গে যুক্ত হবেন ডিবিসি নিউজের এডিটর জনাব প্রণব সাহা, তিনিও আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন বলে আমরা আশা করছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক। এছাড়া ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিসেফ ফাউন্ডেশনের অন্যতম সদস্য ডক্টর আনিসুর রহমান, উনি ভ্যালু চেইন এক্সপার্ট। যদিও আনিসুর রহমান সাহেব বলেছেন যে উনি আজকে কথা বলতে চান না, আমাদের কথাই শুনতে চান, তারপরেও আমাদের বিসেফ ফাউন্ডেশনে আরো নেতৃবৃন্দ যদি এর মধ্যে যুক্ত হয় আমরা তাদেরকে যুক্ত করে নেব। দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ যে যেহেতু আজকে আমরা এই নীতিমালার উপরে মতামত দেব, কারণ সরকার মতামত চাইছেন, এমন না যে আমরা গায়ে পড়ে দিচ্ছি, যদিও আমরা গায়ে পড়ে দিতেও কোনো সমস্যা নাই, কিন্তু সরকার মতামত যেহেতু চাইছেন, সেহেতু আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মতামত আমরা আপনাদের মতামত গুলোকে সন্নিবেশিত করে আমরা লিখিতভাবে হয়তো মন্ত্রণালয়ে মতামত দেবো। কারণ আমরা মনে করি যে আমাদের যে অতীতের যে আলোচনা এবং দীর্ঘদিনের যে চাওয়া, সেই চাওয়ার জায়গা থেকে সেই চাওয়ার সাথে এই এই নীতিমালার একটি গভীর সংযোগ রয়েছে। কেননা এই নতুন নীতিমালাতে এটা কৃষি সংক্রান্ত প্রথমত, দ্বিতীয় এখানে কর্মসংস্থানের কথা বলা হয়েছে এবং এখানে একটা হিউজ বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের অতিথিরা অন্যরা আসবেন, আমি অন্যান্য অতিথিদের কাছে আসার আগে, বিশেষ করে প্রণব সাহা জয়েন করার পরে হয়তো আমরা মূল বক্তব্যে যাব, তার আগে আমি একটু জনাব মোহাম্মদ ইউসুফের কাছে প্রথমে যেতে চাই যে আমাদের কৃষি বিপণন ব্যাপারে এবং আপনার অধিদপ্তরের কাজ সম্পর্কে যদি আমাদেরকে সামান্য 2-3 মিনিটে একটু ধারণা দেন, তারপরে প্রণব সাহা আসলে আমরা জনাব সাইদ শাহিনের কাছে এই এই যে যে নীতিমালার ব্যাপারে বিস্তারিত শুনবো। আমরা একটু প্রারম্ভিক বক্তব্য শুনতে চাই ডিজি ডিজি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং জনাব মোহাম্মদ ইউসুফ। আপনি একটু আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। ধন্যবাদ মিটন ভাই। আমাদের সাথে আরো যুক্ত আছেন আমাদের বণিক বার্তার শাহিন ভাই আছেন, ডক্টর আনিসুর রহমান আছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে শাহিন ভাইয়ের সাথে অবশ্য বিভিন্ন সময় আমরা কথা হয়েছি, কিন্তু আজকে সামনাসামনি কথা হচ্ছে।
তো যাই হোক, এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটার পরে, যেহেতু আপনি বলেছেন আমরা পরে আলোচনা করব, কৃষি বিপণনের কার্যাবলী সম্পর্কে যদি বলতে চাই, সেটা আসলে আমাদের যেটা একটা কৃষি বিপণন আইন 2018 আছে, সে আইনে 4 নাম্বার ধারাতে যে অ্যাক্টিভিটিস গুলো বলা আছে, সেই অ্যাক্টিভিটিস গুলো মূলত আমরা কাজ করে থাকি। এখন আমরা আসলে প্রথমে যেটা আমরা করি, আমাদের যে 64 জেলাতে আপনি জানেন যে জেলা মার্কেটিং অফিসার আছেন, আমাদের এখানে হেড অফিসে কিছু জেলা মার্কেটিং অফিসার আছেন। প্রথমে আমরা ঢাকাতে 4টা প্রাইস বুলেটিন বের করি। এর মধ্যে প্রথমে একটা হলো দৈনিক, একটা আছে আমরা যে ঢাকা শহরে পাইকারি কৃষি পণ্যের পাইকারি এবং খুচরা বাজার দর, এটা আমরা এই যে চারটা যে আমাদের পাইকারি বাজার আছে, সেটা হলো যে একটা কারণ বাজার, শ্যাম বাজার, তারপর বাদামতলি আছে, এরকম মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে, এরকম 4টা বাজার থেকে আমরা পাইকারি বাজারগুলো নিয়ে আমরা আবার কারণ বাজারে যে খুচরা বাজারটা আছে এবং মিরপুরে যে খুচরা বাজারটা আছে, ওইটার উপরে ভিত্তি করে আমরা 2টা প্রাইস আমরা দিয়ে থাকি। তারপর আমরা আবার কারণ বাজারের প্রাইসের উপরে, পাইকারি প্রাইসের উপর নির্ভর করে আমরা একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিই, যে এই যে আজকের এই পণ্যটার আজকে এরকম পাইকারি দাম, সেই পাইকারি দামের উপরে আপনারা খুচরা এর উপরে আপনার মূল্যে বিক্রি করতে পারবেন না। তো সেটা শহরে বিশেষ করে সুপার মার্কেট আছে এবং চেইন শপ গুলো আছে, তারপর আপনার প্রত্যেকটা বাজারে যে খুচরা বাজার আছে বিক্রেতা আছে, তাদেরকে বলে দেওয়া হয় এবং তারা কিন্তু সাধারণত কিন্তু এর উপরে কিন্তু বিক্রি করে না। যদি কোনো সময় বিক্রি করা হয়, তা আপনি জানেন যে আমাদের বিপণন আইনে আবার 27 নম্বর ধারাতে আছে, আমরা জরিমানা করতে পারবো, জেল দিতে পারবো। তখন আমরা বিপণন আইনেই কিন্তু আমরা র্যাব এবং যারা ডিসি সাহেব যে বাজার মনিটরিং এর যে একটা টিম আছে, ওই টিমের মাধ্যমে কিন্তু আপনার বাজারটা মনিটরিং করা হয় এবং এটা দেখা হয় যে আসলে দামটা বেশি নিচ্ছে কিনা। আবার যদি বেশি নেয়, সেক্ষেত্রে আমরা কারাদণ্ড এবং অন্যান্য জরিমানাগুলো করা হয়। তারপর আমরা আরেকটা বুলেটিন বের করি, সেটা হলো যে আজকে এই সপ্তাহের বাজারের দর, এবং এটার সাথে আমরা গত মাসের বাজারের দর কম্পেয়ার করি, আবার গত মাসের সাথে আমরা গত 1 বছরের বাজারের দর কম্পেয়ার করি, সেটাও কিন্তু করে থাকি আমরা সাপ্তাহিক। আবার দেখেন জেলাগুলোতে যে পাইকারি এবং আপনার খুচরা বাজার দর আছে কৃষি পণ্যের, সেগুলো কিন্তু আপনার থেকেই হচ্ছে, জেলা মার্কেটিং অফিসাররা কিন্তু সেখান থেকে প্রকাশ হচ্ছে পার থ্রু আওয়ার ওয়েবসাইট। সুতরাং এই 4টা বুলেটিন কিন্তু আমাদের কিন্তু রেগুলার কিন্তু করা হয়ে থাকে। আর আমরা করোনা কালের জন্য আমরা আপাতত বন্ধ রেখেছি, হয়তো এটা আমরা এই সপ্তাহ থেকে আবার চালু করতেছি। সেটা যে 4টা পাইকারি বাজার আছে, এই বাজারগুলোর মধ্যে কোনো কৃষি পণ্যের দামের কোনো পার্থক্য আছে কিনা, সেটাও আমরা কিন্তু অ্যানালাইসিস করে দেখি। তো এইটা হলো মূলত প্রথম কাজ এটা। দ্বিতীয়ত হলো আমাদের এই যে আমরা যে আপনার বাজার মনিটরিংটা, আমাদের জেলা কর্মকর্তা যারা আছেন, তারা নিয়মিতভাবে আমরা মনিটরিং করে থাকি। তৃতীয়ত হলো আমরা নিয়মিত কাজের মধ্যে আমরা যে সগরিবের একটা কাজ আছে, বেটি শস্য গুদাম ঋণ প্রকল্প, সেটা আপনারা জানেন 1979 সালে কিন্তু আপনার একটা প্রকল্প সুইজারল্যান্ডের অর্থায়নে একটা প্রকল্প নেওয়া হয়েছিল। এটার অধীনে বর্তমানে 181টা গুদাম আছে। সেই গুদামে আপনারা জানেন যে কৃষকরা যখন ন্যায্য মূল্য মৌসুমের সময় তারা তাদের পণ্যগুলো বিক্রি করে ফেলতে হয়, বিশেষ করে যারা তাদের শ্রমিকের আপনার খরচ দেওয়ার জন্য, তারপর যে তারা যে ব্যাংকের থেকে লোন নেয়, ব্যাংকের লোন পরিশোধ করার জন্য, এই সমস্ত কারণে তারা মৌসুমের সময় বিক্রি করে থাকে। কিন্তু আমরা এই গুদামগুলো আমরা করেছি সেই 79 সালে। সেই গুদামগুলোতে কিন্তু মৌসুমের সময় কৃষকেরা, যদিও গুদামগুলোর ক্যাপাসিটি খুবই কম, অল্প মাত্র, সেখানে তারা কিন্তু এই পণ্যগুলো সেখানে রাখে, কৃষকেরা রাখে। রাখার পরে সেটা সেই বাজার দর যেটা আছে, বিশেষ করে খাদ্য মানে দানা শস্য, এই দানা আপনার যে আছে 60% দাম নির্ধারণ করে তাকে কৃষি ব্যাংক থেকে তাদেরকে লোন দেওয়া হয়। এই লোনেই তখন তারা আপনার এই শ্রমিকের মজুরি পরিশোধ করে, তারা আপনার ব্যাংকের লোন পরিশোধ করে, তখন সাময়িকভাবে এইটা করে পরবর্তী 2-3 মাস পরে যখন এই পণ্যের দাম বেড়ে যায়, তখন তারা দাম বিক্রি করে ফেলে। এই ধরনের প্রকল্প আমরা কিন্তু আমরা আগামীতে আমরা করতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ইউসুফ ভাই, আপনি অনেক ধারণা দিলেন। বিশেষ করে আমরা যারা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এর কাজ সম্পর্কে জানি না বা কম জানি, তাদের জন্য আপনার এই ব্রিফিংটা খুব সুবিধা হবে। আমরা আপনার কাছে যদি আরো প্রশ্ন থাকে তাহলে আসবো। ইতিমধ্যে
প্রণব সাহা এখনো আমাদের সঙ্গে যুক্ত হন নাই, কিন্তু সময়ের বিবেচনায় আমাদেরকে শুরু করতে হবে আশা করি, কারণ দর্শকরাও বসে আছেন, তারা অনেকেই অনেক কথা শুনছেন। আমি আরেকটি কারিগরি প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে যে যে এই লাইভে আপনারা যারা ফেসবুক লাইভে যারা কমেন্ট করতেছেন, আমি সেই কমেন্ট গুলো এই আমার যে এখন যে প্ল্যাটফর্মে আমি আছি সেই প্ল্যাটফর্মে আমি দেখতে পাচ্ছি না, সেজন্য আমি এগুলোকে অন স্ক্রিনে আনতেও পারতেছি না অতীতের মতো। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন, এটা একটা কারিগরি সমস্যা, আমরাও নতুন। তবে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনার কমেন্টস গুলো করতে থাকুন, তাহলে সুবিধা হবে। এই কমেন্টস গুলো আমরা পরে দেখবো এবং যখন আমরা সুপারিশমালা তৈরি করব তখন এই কমেন্টস গুলো আমাদের কাজে লাগবে। তো আমি এবারে আমাদের আজকের যিনি মূল বক্তা, আমাদের বণিক বার্তার সিনিয়র সাংবাদিক সাইদ শাহিন, কারণ আমি জানি যে উনি আমাকে অনুরোধ করেছিলেন যে ওনাকে হয়তো অন্য একটা প্রোগ্রামে যেতে হতে পারে, উনি আজকে জিইডি তে আছেন, ওখানে একটা ব্যস্ততার মধ্যে আছেন। তো তাকে আমাদের এই যে এই নিউজটা যেহেতু আপনি করেছেন এবং এই নীতিমালাটা সম্পর্কে আপনার যেহেতু সবচেয়ে বেশি ভালো ধারণা আছে আমাদের যে কারো এর মধ্যে, এবং একজন অ্যাক্টিভিস্টও আপনি, সব মিলিয়ে আপনি যদি আমাদেরকে এই নীতিমালা সম্পর্কে একটু ধারণা দেন। আপনার কথার প্রেক্ষিতে জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব এবং অন্য অতিথিরা যদি আসেন তাহলে তারা তখন মন্তব্য করবেন। জি শাহিন ভাই। ধন্যবাদ মিটন ভাই, ধন্যবাদ আমাদের সম্মানিত আলোচক অতিথিবৃন্দদেরকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত প্রতিবেদনগত করা যেমন বলছিলেন, এটি শিল্প মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই ধরনের একটি প্রক্রিয়া করার চেষ্টা করছে, তারই একটি বহিঃপ্রকাশ প্রণবদা আমাদের সঙ্গে যুক্ত হিসেবে হয়েছে, আমরা এই প্রণবদাকে স্বাগত জানাই। নীতিমালাটি দেখছি। অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ধন্যবাদ আমাদের সম্মানিত আলোচক অতিথিবৃন্দদেরকে। প্রণবদার বোধহয় ওখানে ইয়ে করতে হবে, মাইক্রোফোন মিউট করতে হবে, কারণ ওই কথাগুলো আবার ঘুরে আমাদের কাছে আসছে। হ্যাঁ শাহিন ভাই বলেন। ধন্যবাদ সবাই যারা যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটি বলছিলাম যে দীর্ঘদিন ধরে অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রমোশন পলিসি 2020টা শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নিয়েই দীর্ঘদিন ধরে করার প্রক্রিয়া করছিলেন। আপনি জানেন যে বাপা এক্সপো যেটি হয় প্রতি বছর, সেখানেও যে সকল মন্ত্রীরা যান, যে সকল সরকারের নীতি নির্ধারকরা যান, তারা একটি আমব্রেলার নিচে নিয়ে আসে প্রক্রিয়াজাত পণ্যগুলো, কৃষি পণ্যকে কিভাবে আরো প্রমোট করা যায় সেটিরই দীর্ঘদিনের দাবির একটি বহিঃপ্রকাশ বলতে পারি। এই বহিঃপ্রকাশে আমার একটি শঙ্কাও আছে, একটি সম্ভাবনাও আছে, সেটি আমি বলবো। পলিসিগত যে সমন্বয়ের যে বিষয়টি, সেটি হলো, দেখুন আমরা কৃষি প্রক্রিয়া বলছি, সেই প্রক্রিয়াটা করছে কৃষির বাইরের একটি মন্ত্রণালয়, অর্থাৎ শিল্প মন্ত্রণালয়। সুতরাং মন্ত্রণালয় কিন্তু কোঅর্ডিনেশনটা আরো সামনের দিনে বাড়াতে হবে, কারণ এখন এক্সিস্টিং থাকে কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং পার্শ্বিকভাবে অর্থ মন্ত্রণালয়। সো এই 5টা মন্ত্রণালয়ের সাথে এখন আবার শিল্প মন্ত্রণালয়। সো আমি সংখ্যাটা ওই জায়গায় করি, বাট ওই সংখ্যাগুলোকে আমি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানুষ, আমি সেই সম্ভাবনাটাই দেখি সবসময়। সো ওই সম্ভাবনাটা জায়গাটা গিয়ে এই যে নীতিমালাটি করা হয়েছে, সেখানে বেশ বড় বড় কিছু স্বপ্ন দেখানো হয়েছে, সেখানে বড় বড় কিছু আশা আছে। সেই আশাটাই আমি থাকতে চাই। যেমন আমাদের এখানে বড় ধরনের একটা বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে, প্রয়োজনে স্পেশাল ইকোনমিক জোন যেগুলো হচ্ছে সেখানে হয়তো বা বিশেষ কোনো আয়োজন থাকতে পারে। এটা যদি আমরা নাগরিকরা যদি কোনো ধরনের সুপারিশ করি যে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত ওইরকম স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয় নাই, সেই জায়গাটায় যদি আমরা রংপুরে একটি স্পেশাল ইকোনমিক জোন করার কথা বলি, আবার সিরাজগঞ্জে আমাদের মিল্ক এবং মাংসের একটা হাব হয়ে উঠেছে, সেখানে যদি আমরা একটা ইকোনমিক জোন করার কথা বলি ওই কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র করে, তাহলে এই নীতিমালায় কিন্তু আরো পরিমার্জন, পরিবর্তন এবং পরিশীলিত হওয়ার সুযোগ আছে। আশা করি এই যে সামগ্রিকভাবে যে ধরনের একটি চিন্তা করছে, বিনিয়োগ পরিকল্পনা হবে, আমাদের জাতীয় আয়ের এত পার্সেন্ট এই এই প্রসেসিং ফুডের অবদান রাখতে চাই, আমাদের এই প্রসেসিং ফুড থেকে $5 বিলিয়ন আয় করতে চাই, দেশি মার্কেটকে সমৃদ্ধশালী করতে চাই, নানান ধরনের স্বপ্ন আছে। এই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে গেলে কিন্তু অনেক ধরনের ব্যারিয়ার আছে। মিটন ভাই আপনিও জানেন, আমাদের এখানে যারা আলোচক আছেন তারা সবাই জানেন, ব্যারিয়ার গুলো আসলে 4 ধরনের হয়ে থাকে। একটা হলো ট্যাক্স ব্যারিয়ার, আমরা যে পণ্যটি দেশে উৎপাদন করব সেই পণ্যটি যদি অবারিতভাবে আমদানি উন্মুক্ত রাখা হয় তাহলে সেই শিল্প কিন্তু বাংলাদেশে গড়ে উঠবে না। সুতরাং ওই ট্যাক্স ব্যারিয়ারটাকে কিভাবে মিটিগেশন হবে এই দেশে, সেই পলিসিটা সুপারিশ করা, ওই জিনিসগুলো এখনো পর্যন্ত এই আমাদের নীতিমালায় ওইভাবে আসে নাই। কিন্তু একটি ভাষা কথা বলা হয়েছে যে যদি
দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার জন্য ট্যাক্স সাবসিডাইজ পলিসি নেওয়া হবে আর কি। তো কি প্রক্রিয়া নিবে, কিভাবে নিবে, সেটি কিন্তু নাগরিকদের দায়িত্ব দেখিয়ে দেওয়া। সেই পলিসির ভিতরে সেই জিনিসটি আছে। আর দ্বিতীয় যে বাধাটি আসে সেটি হলো যে আমাদের অবকাঠামো কিন্তু ওইভাবে এখনো তৈরি হয় নাই। দেখুন, আমরা যদি বলি প্রক্রিয়াজাত শিল্পে বেশ পায়োনিয়ার হিসেবে মুন্সি সাহেব এবং প্রাণ, এই দুইজনের মানে প্রয়াত আমজাদ সাহেব, এই দুইজনের হাত ধরে একটি বড় ধরনের জাম্প কিন্তু আমাদের দেশে প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠেছে। কিন্তু প্রাণ তার অন্যান্য কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু সে উঠে গেছে, মুন্সি সাহেব কিন্তু উঠতে পারে নাই, উনি মধু নিয়ে এখনো পড়ে আছেন। সো ওই ব্যারিয়ারটা আমাদের আসলে চ্যালেঞ্জটা কি সেগুলো কিন্তু ব্যক্তি না, সামগ্রিক জায়গা থেকে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আসলে। তো সেই জায়গাটায় আমি সম্ভাবনার কিছু জায়গা বলতে চাই, সেটা হলো যে দেখুন, বৈশ্বিকভাবে এখন কিন্তু হালাল প্রক্রিয়াজাত পণ্যের একটি বিরাট ডিমান্ড তৈরি হয়েছে। নিরাপদ খাদ্যের একটি পরিপূরক বলা হচ্ছে এখন হালাল মাংসকে, হালাল পণ্যকে। তো সেই জায়গাটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমরা বিরাট ধরনের একটা সম্ভাবনা আছে। এখন থার্ড লার্জেস্ট এক্সপোর্টিং প্রোডাক্ট কিন্তু কৃষি পণ্য, তার ভিতরে প্রক্রিয়াজাত পণ্যই কিন্তু সবচেয়ে বেশি। জুটের পরে কিন্তু এখন কৃষি পণ্য হিসেবে, প্রক্রিয়াজাত পণ্য হিসেবে থার্ড আর ফোর্থ লার্জেস্ট পণ্য কিন্তু এখন আমাদের প্রক্রিয়াজাত পণ্য। সেই জায়গাটা সামনের দিনে গার্মেন্টস এর যে আমরা যে ভালনারেবিলিটি দেখছি রপ্তানি পণ্যের বাজারে, সেই জায়গাটা কিন্তু পাট এবং কৃষি পণ্যের একটা বিরাট সম্ভাবনাময় জায়গা তৈরি করেছে। যদি আমরা হালাল পণ্যগুলোকে প্রমোট করতে পারি, মাংস প্রসেসিং পণ্যগুলোকে প্রমোট করতে পারি, কারণ আপনি জানেন আমাদের ব্ল্যাক বেঙ্গল গোটের বৈশ্বিকভাবে বিরাট ডিমান্ড রয়েছে। গরুর মুসলিম কান্ট্রি হিসেবে মধ্যপ্রাচ্য সহ অমুসলিম কান্ট্রি গুলোতে আমাদের বিরাট ধরনের চাহিদা রয়েছে। সেই জায়গাটা এক্সপোর্টের একটা সম্ভাবনা আছে। যেমনটি বলছিলাম, মুন্সি সাহেবের উনার যে মধুর যে স্বপ্নটি বৈশ্বিক বাজারে আমাদেরকে নিয়ে যাওয়ার, ফুলের মধু কিন্তু খুবই ক্রাইসিস থাকে, এটা আপনি জানেন মিঠুন ভাই। সেই জায়গাটায় আমাদের সম্ভাবনাটা আছে। এর পাশাপাশি দুগ্ধজাত এবং মৎস্যজাত পণ্য প্রক্রিয়া করার কিন্তু আমাদের বিরাট সুযোগ আছে। সো এই সুযোগ, অবারিত সুযোগ আছে। শুধু এখন দরকার নীতিমালা যেটি করা হয়েছে, সেই নীতিমালার আলোকে যে অবস্ট্যাকল গুলো আছে, আমরা যদি সেইগুলাকে ধরিয়ে দিতে পারি তাহলে ডেফিনেটলি যে স্বপ্নটা দেখছে এটি $2 বিলিয়ন উন্নীত করার কোনো ব্যাপারই না। আমাদের দেশের যে ধরনের সুযোগ এবং অবারিত বিষয়গুলো রয়েছে সেটা যদি আমরা বিকশিত করতে পারি, প্রয়োজন শুধু সরকারের নীতিমালা, সদিচ্ছা এবং সমন্বয়টা কঠোরভাবে করা। আরেকটি জিনিস খুব প্রয়োজন আছে, আপনি জানেন আমি গত কয়েক বছর আগে প্রক্রিয়াজাত পণ্য, প্রক্রিয়াজাত শিল্প নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট করেছি। সেখানে আলটিমেটলি সাময়িকভাবে হয়তো বা প্রতিষ্ঠানগুলো আমার উপরে বিরূপ মন্তব্য করেছে, কিন্তু তাদের দীর্ঘমেয়াদে একটি বড় ধরনের উন্নতিতে সহায়তা করেছে। সেটা হলো মানহীনতার যে বিষয়টি আছে আমাদের কোম্পানিগুলোর কিংবা মার্কেটিং এর ক্ষেত্রে, সেই মানহীনতার বিষয়গুলোতে নজর দেওয়া কিন্তু খুব প্রয়োজন আছে। এখন আমাদের যে প্রায় $2 বিলিয়ন $2.5 বিলিয়ন মার্কেট কিন্তু তৈরি হয়েছে এক্সপোর্টহীনতায়। একমাত্র বিএসটিআই এর অবস্থা খুবই সংকীর্ণ, সেটি আপনি মিঠুন ভাই খুব ভালো করে নজরে আছে আপনার নিশ্চয়। সেই জায়গাটায় আসলে বিএসটিআই কে এই প্রক্রিয়াজাত পণ্যগুলোকে আরো ভিজিলেন্স বাড়ানো, তদারকিটা বাড়ানো এবং কাঠামোগত পরিবর্তন আনা মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটি কিভাবে করা যায়, সেটি যদি না করতে পারি তাহলে কিন্তু 1 বছরের জন্য আমরা হয়তো বিদেশের বাজারে প্রবেশ করতে পারবো, কিন্তু দ্বিতীয় বছর কিন্তু আমরা সেই বাজারটা হারাবো। কারণ আমাদের এক ধরনের চরিত্র খারাপের লক্ষণ আছে, যেটি আমরা জানি। চিংড়ি মাছের মধ্যে আমরা অপদ্রব্য পুশ করি, পানের ভিতরে আমরা খারাপ পানগুলো দিয়ে দিচ্ছি, লেবুটা খারাপ লেবু দিয়ে দিচ্ছি, যেগুলো প্রক্রিয়াজাত পণ্যের একটা বড় ধরনের বাজার তৈরি হয়েছে। সো ওই জায়গাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, এটি তো এক্সপোর্ট মার্কেটে বললাম, দেশীয় মার্কেটে কিন্তু আগে যে মুড়ি চানাচুরটা ফুটপাতে বিক্রি হচ্ছে সেটি কিন্তু এখন প্রাণ বিক্রি হচ্ছে। তো এই পণ্যগুলোর প্রতি মানুষের কিন্তু আগ্রহ বাড়ছে। তো সেই জায়গাটা দেশীয় মার্কেটের চাহিদাকে সামনে রেখে, এক্সপোর্ট মার্কেটের চাহিদাকে সামনে রেখে সামনের দিনে এই বাজারটা অবারিত হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। সম্ভাবনাটা সরকার নজরে এনেছেন, এই জন্য কর্তৃপক্ষকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কিন্তু আমাদের দায়িত্বটা হলো এটিকে বাস্তবায়ন করতে গেলে কি ধরনের সেইগুলো মিলিত করে দেওয়া বলেছি। আরো সামনের সময়ে বলবো, অন্যান্য অতিথিদের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ মিঠুন ভাই। ধন্যবাদ শাহিন ভাই, বিস্তারিত একটা পটভূমি আমাদেরকে জানানোর জন্য, বিশেষ করে
নীতিমালার দিকটা। আমি এবার একটু প্রণব সাহার কাছে যাব, যেহেতু এই আইনটা সম্পর্কে আমরা একটু কম জানি। প্রণব দা, আপনি জানেন, দর্শক মন্ডলী, প্রণব সাহা ডিবিসি নিউজের এডিটর, আপনারা সবাই জানেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা আজকে কথা বলছি যে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে একটি নীতিমালা করা হচ্ছে, অ্যাগ্রো ফুড প্রসেসিং প্রমোশন নীতিমালা 2020, এবং তার আওতায় বলা হচ্ছে যে আগামী 5 বছরে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় $5 বিলিয়ন বিনিয়োগ করা হবে এই খাতে। এটা একটা বিরাট, এবং $5 বিলিয়ন আমরা যদি টাকায় কনভার্ট করি, রাফলি প্রায় 42,500 কোটি টাকার মতো টাকার অঙ্কে হয়। হিউজ, আমাদের আমাদের কনটেক্সটে এটা একটা হিউজ বিনিয়োগ। এখন সরকার এই নীতিমালাটা প্রায় চূড়ান্ত করে এনেছে। 5টি কনসালটেশন এর মধ্যে হয়েছে, যদি আমরা জানি না কোথায় এই কনসালটেশন গুলো হলো, সেটা ভিন্ন কথা। তারপরেও এখন তারা যেহেতু নীতিমালাটা চূড়ান্ত করতে চাচ্ছে এবং মতামত চাচ্ছে, আমরা মতামত দিতেই চাই। আপনি কি মতামত দেবেন, প্রণব সাহা? দাদা, মাইক্রোফোনটা অন করে নিতে হবে। হ্যাঁ, শাহিনকে আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে বণিক বার্তার এই রিপোর্টটাই কিন্তু আমাকে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছে। আমি সেই জন্য আতরণ মিটনের দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ এটা আমাদের বিএসএফ এর সাথে খুব বেশি মিলে যায়। আমরা যে 3টি জিনিস চাই, আমরা কৃষির যান্ত্রিকীকরণ, কৃষির বাণিজ্যিকরণ চাই, কৃষিকে শিল্পে রূপান্তর করতে চাই, মানে কৃষিজাত পণ্যকে রূপান্তর করতে চাই, এবং নিরাপদ খাদ্য চাই, নিরাপদ খাদ্য চাই, এবং কর্মসংস্থান। দেখেন সবগুলোই কিন্তু এটাতে কাভার করে। কিন্তু শুরুতেই শাহিন যেমনটি বলেন, শুরুতে কিন্তু আমরা হোঁচট খেলাম যে কি, যে এরকম একটি জিনিস শিল্প মন্ত্রণালয় কেন এই নীতিমালা করবে, এখানে কৃষি মন্ত্রণালয়ের ভূমিকা কি, এখানে খাদ্য মন্ত্রণালয়ের ভূমিকা কি, এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা কি। সেই জায়গাটা কিন্তু হোঁচট খেলাম। এই যে হোঁচট খাওয়া, এই যে একটা, আপনি দেখেন নিজেও বললেন যে বিসেফ ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে জীবন দেওয়ার মতন অবস্থা, নিরাপদ খাদ্য বলেন, কৃষি নিয়ে বলেন, তারা জানে না এমন একটি নীতিমালা হচ্ছে। ফলে এই যে আমলাতন্ত্রের যে খারাপ দিক, একটি ভালো জিনিসকেও যে গোপনে করে সেটাকে যে আরো ভালো করা যায় না, সেটা যে বাস্তবমুখী এবং বাস্তবিক প্রয়োগের যে দিকটি থাকে না, সেটি হলো এটার প্রমাণ। 5টি কনসালটেশন মিটিং হলো। আমি ধন্যবাদ যে শাহিন কিছুটা খোঁজ রেখেছে, আমি খোঁজ রাখতে পারিনি, সেটা আমার হয়তো অপারগতা। কিন্তু আমি অন্য কোনো গণমাধ্যমে এই ব্যাপারে কোনো তেমন কোনো রিপোর্ট দেখলাম না। আমরা বিসেফ ফাউন্ডেশন তারা একটা মতামত নেওয়ার চেষ্টা করলো না যে বিসেফ ফাউন্ডেশন এমন করেন। এটার কি খারাপ দিক জানেন? খুব খারাপ কথা বলতে হয়, এটা হলো শিল্প মন্ত্রণালয় কাউকে কোনোদিন বিসেফ ফাউন্ডেশন হয়তো নিমন্ত্রণ করে কোনো অনুষ্ঠানে বা কোনো সেমিনারে আনেন নাই। থাকলে কিন্তু অনেক আগে আপনাদের সাথে কনসালটেশন করতো তারা। এই হলো আমলাতন্ত্রের জায়গা। যেহেতু আমরা তাদের কাছে যাইনি, তারা কিন্তু খোঁজ করেন না যে কারা এটা নিয়ে কাজ করে। শাহিন খুব বলে বিএসটি এর কথা বললেন, দেখেন সেই বিএসটি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। কিন্তু আমরা জানি ভারত তার লাইন অফ ক্রেডিটের যে গত 2বার যে টাকা দিল তারা নরেন্দ্র মোদী আসার পরে, তার একটি বড় অংশ তারা বিএসটি কে শক্তিশালী করার জন্য দিয়েছে। এই জন্য দিয়েছে যে বিএসটিআই এমন পণ্য তারা মান করে দিবে যেটা ভারতে রপ্তানি করতে গেলে ভারত থেকে নতুন করে আমাদের আর মানকরণের প্রয়োজন হবে না। সেই জন্য তারা টাকা দিচ্ছে যে বাংলাদেশের বিএসটিআই শক্তিশালী হোক, এবং এতে কিন্তু আমাদের রপ্তানি খাত উপকৃত হবে। একই সঙ্গে দেখেন, আমি এইটা রিপোর্টটা পড়ার পর আজকের আলোচনার জন্য বাপার সাথে কথা বললাম, এবং বাপার কাছে আমি তালিকা আনলাম যে আমাদের এই কৃষি মানে প্রক্রিয়াজাতকরণের রপ্তানির তালিকা কি আছে। 62টি জিনিসের নাম আছে। সেখানে দেখবেন একটা নাম আছে নাগামরিচ। কিন্তু নাগামরিচ কিন্তু আমাদের উৎপাদন হয় কম। আজকে একজন রপ্তানিকারক জানালেন যে আমরা নাগামরিচ না, আমরা নর্মাল মরিচ, কাঁচামরিচ রপ্তানি করার মার্কেট আছে আমাদের, কিন্তু ওই তালিকায় তার নাম নাই। ফলে যেটা আমাদের নাই, এরকম অনেক জিনিস আছে। এবং যেটি শাহিন কিছুটা বলেন, দেখেন আমাদের বলা হচ্ছে কি ওই নীতিমালায়, আমরা পুরোটা নীতিমালা আমি দেখতে পাইনি, সেটা আমাদের আমি একটা ক্ষমা চাই নিচ্ছি, সেই নীতিমালাটা দেখতে পারলে হয়তো ভালো হতো। ওইখানে বলা হচ্ছে কি যে বড় বড় ইপিজেডে অর্থনৈতিক জোন যে হচ্ছে সেখানে হবে। আর ওই তালিকা যদি দেখেন, এই 62টি তালিকার 10টির বেশি কোনোটাই বড় আকারে করার কোনো সুযোগ, মানে কৌটাজাত মুড়ির কথা বলা আছে, মোয়ার কথা বলা আছে, জর্দার কথা বলা আছে। এগুলো কি আমরা রপ্তানি করবো? জর্দা কি আমাদের রপ্তানি হবে? সারা বিশ্বে তামাকের বিরুদ্ধে ফাইট হচ্ছে। ফলে এই তালিকাটাও ঠিক নাই, বাপা হয়তো আরো বেশি করবে। এবং যেটি বারবার আমি বলছি যে এপির কথা আসলো, ফখরুল ইসলাম মুন্সি, উনি মধু নিয়ে পড়ে আছেন, কিন্তু আমরা কত মধু আমরা আমদানি করি। আপনি অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, ইন্ডিয়া, ডাবর, চবনপ্রাশ, কত রকম মধু আমদানি করি। আমরা ওই জায়গাটা কিন্তু নীতিমালা করতে পারি নাই, এই নীতি সহায়তা দিতে পারি নাই যে আমাদের মধুর যে প্রোডাকশন হয় তার বেশিটা আমরা বিক্রি করব। আমি বারবার বলি, এই নীতিমালা হওয়ার আগেই আমি বলছিলাম যে আমরা কেন ভুটান থেকে আমের জুস আনবো, আমরা কেন টমেটো কেচাপ আনবো ভুটান থেকে। আমাদের থাইল্যান্ডের এত বেশি, এত রকম ব্র্যান্ডের কেন টমেটো কেচাপ বাংলাদেশে চলে, আর আমাদের চাষি টমেটো বিক্রি করতে পারে না, ফেলে দেয় সেই চাষি। তাহলে আমরা এই নীতিমালাটা করতে পারলাম না যে আমরা ওই বেস্ট
বা অন্য যে বিদেশি কেচাপ আছে তার ট্যাক্স আমরা অনেক বাড়িয়ে দিই, এই বাজেটও করতে পারতাম। তাহলে যারা বড় লোক তারা যারা হাফ কেজি টমেটো সস 1000 দিয়ে খাবে সে খাক, কিন্তু বাংলাদেশের মানুষ যে সস খায় সেটি যদি আমরা কম দামে বিক্রি করতে পারতাম, ওইটা যদি কম দামে না থাকতো, তাহলে আমার টমেটো বেঁচে যেত, আমার চাষি বেঁচে যেত, এবং আমার একটা ভ্যালু অ্যাডেড শিল্প দাঁড়িয়ে যেত, এবং সেখানে হয়তো তখন বড় আকারে করার একটি উদ্যোগ আমরা নিতে পারতাম। ফলে আমি এই তালিকাটা দেখে খুবই হতাশ হয়েছি। এই তালিকাটা একবার যদি কেউ দেখেন, এই তালিকাটার মধ্যে মূলত আছে কি, যে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা যা যা খায়, কচুরলতি, কচুমুখী, আমি অবশ্যই কচুরলতি রপ্তানি করতে চাই, কচুমুখী রপ্তানি করতে চাই প্রক্রিয়া করে, সেটা আমাদের বাংলাদেশি, আমাদের সারা পৃথিবীতে যারা বাঙালি ছড়িয়ে আছে সেটাই আছে। কি পরোটা, লুচি, পুরি। দেখেন ইউরোপের মার্কেটে আমি আজকে একজনের সাথে খবর নিলাম যে আমাদের তারা একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান, তারা এই প্রক্রিয়াজাত ফ্রোজেন ফুড করে, তাদের বড় আকারের অর্ডার পাচ্ছে তারা কানাডা থেকে, সেটি হলো কি পরোটা, কারণ কানাডায় বাঙালিরা প্রচুর আছে। তা সেইটা একটা মার্কেট আমাদের হতেই পারে, কিন্তু এর বাইরে আমাদের তো মার্কেট থাকতে হবে। যেটি শাইন কিছুটা বললাম, আমি আর বলি, দেখেন আমরা বিপ রপ্তানি করতে পারবো কিনা, আমাদের এরকম অটোমেটেড এবং এত বিশুদ্ধ ভাবে বেঙ্গল মিট করলো, তাদের অটোমেটিক হাতের ছোঁয়া ছাড়া তারা গরু মাংস প্রক্রিয়া করছে। আমাদের দুর্ভাগ্য, সেই বাংলাদেশে মহিষের মাংস আসছে ইম্পোর্টেড, এবং সেটা অনলাইনে বিক্রি হচ্ছে। আপনি জানেন যে ব্রাজিল থেকে চিকেন আনারও ব্যবস্থা হয়েছিল, এবং সেই চিকেন 5 স্টার হোটেলে তারা বিক্রিও করেছে এনে, আমরা তার বিরুদ্ধে রিপোর্ট করেছি, এখনো তো কিছুটা স্থিমিত হয়েছে। আমার বেঙ্গল গোট, আমি হালাল দেশের লোক, আমি মুসলিম, আমার 90% মুসলিম, কিন্তু আমার কোনো হালাল বিফ আমি মধ্যপ্রাচ্যে দিতে পারছি না। নন মুসলিম দেশের লোকরা মধ্যপ্রাচ্যে দিচ্ছে, যারা গরুকে মায়ের মতন পূজা করে, তারা দুধের শেষের পরে যে গরুটার কাজে লাগে না, হালের পরে যেটা কাজে না, সেটাকে তারা বিফ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে রপ্তানি করছে। কিন্তু আমার যে হালালের জায়গা, এবং মালয়েশিয়া বিরাট বাজার। আর যে মশলার কথা বললেন, এই মশলা কিছুটা আমার আগের বক্তা বলেছেন যে এই মশলা রপ্তানি করতে গিয়ে অনেক বড় কোম্পানির মশলাও কিন্তু ত্রুটিপূর্ণ এবং ত্রুটি পাওয়া গেছে, এবং তাতে অন্য পদার্থ পাওয়া গেছে ফেরত এসেছে, এবং অনেক দেশে আমাদের রপ্তানি নিষিদ্ধ হয়েছে। ফলে এই জায়গাটির দায়িত্ব যে, আমি জানি না এই নীতিমালাতে সেটা থাকবে কিনা, যে এইটা দেখভাল করবো আমরা কি বড় আকারে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রসেসিং জোন করতে পারে, কিন্তু সেখানে এমন কোনো ফ্যাসিলিটি দিতে পারবো না যাতে মাঝারি উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা সম্মিলিত ভাবে একটি বড় কারখানা করতে পারে। আমি জানি না সেই নীতিমালা, হয়তো শাইন নিশ্চয়ই আমার থেকে এখনো মাঠে বেশি কাজ করে, সেই নীতিমালা খোঁজ খবর করে আরেকটু বেশি রিপোর্ট আমাদেরকে দিলে, বা আমরা বিসেফ ফাউন্ডেশন হয়তো চাইতে পারি শিল্প মন্ত্রণালয়ের কাছে যে আমরা এটি চাই এবং আমরা আমাদের মতামত দিতে চাই। হয়তো সেই আলোচনা আজকে শেষ হবে না, কিন্তু আমি চাই ওই নীতিমালাটা দেখে আমি মনে করি একটা বিরাট সম্ভাবনার দিক আছে। দেখেন কথা বললাম কচুমুখী বলে আমরা হেরা করতে চাই করলা পাঠানোর থেকে, যেটা আমাদের ডায়াবেটিস হিসেবে আমরা সবাই জানি যেটা দরকারি। আমি জানি না সেরকম একটি প্রক্রিয়াকরণ বড় ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে হবে কিনা, যে করলাকে প্রসেস করে জুস করে সেটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য আমরা পৃথিবীতে পাঠাতে পারবো। আরেকটি আমি জায়গা করতে চাই এই কৃষি প্রক্রিয়াকরণ জায়গাটি, সেটি হলো ভারত আমাদের যে পাশের জায়গা, সেখানে আমরা একটি বড় মার্কেট, 120 কোটি জায়গার মানুষ, এবং ভারত 120 কোটি, চীন এরকম 140 কোটি, 250 কোটির মানুষ কিন্তু এখানেই, যেটার সাথে আমাদের বহুত যোগাযোগ, যেটা আমাদের মাটির যোগাযোগে আছে। আমরা কিন্তু কুনমিং হয়ে, বার্মা হয়ে, কুনমিং হয়ে কুনমিং যেতে পারি, চীনের ওই যদি ওই সিল্ক রোড কখনো হয়, এবং ভারত তো আমাদের প্রতিবেশী, ল্যান্ড বাউন্ডারি দ্বারা আমরা তাদের দ্বারা আবদ্ধ। ফলে আমরা সেখানে কি করে এই রপ্তানির যে নীতিমালাটি হচ্ছে, সেখানে সেই জিনিস আছে কিনা, এটা টার্গেট আছে কিনা, যে আমরা ভারতেই বেশি জিনিস রপ্তানি করতে পারবো কিনা, আমাদের কাছাকাছি আপনার যেন কাঁচা সবজি আমরা সেখানে দেওয়া উচিত। আমরা বরাবরই এই উত্তর পূর্ব ভারত, যেটাকে আমরা নর্থ ইস্ট বলি, সেই নর্থ ইস্টে আমাদের শুধু ভ্যান গাড়ি করে দেওয়া যাবে, কিন্তু সেখানে কি আমরা দিতে পারছি? আমাদের নীতিমালা সেরকম নীতিগত সহায়তা। আপনি জানেন যে অ্যান্টি ডাম্পিং ট্যাক্সের কারণে আমাদের ব্যাটারি শিল্প কি ভোগা ভুগছে, এবং আপনি জানেন আমরা এত সিমেন্টে আমরা এত উন্নত হয়েছি, এত বেশি কারখানা করেছি আমাদের অটোমেটেড সিমেন্টে, আমরা কি নর্থ ইস্টে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের মধ্যে আমরা পার্টনার হিসেবে আমাদের নর্থ ইস্টে আমাদের এই সিমেন্টকে দিতে পারছি কিনা, সেটার উদ্যোগ আছে কিনা, সেই জন্য কিন্তু বিস্তারিত করার কথা। এত কনস্ট্রাকশন কাজ হচ্ছে, আমি যদি এখানে আসাম থেকে শুরু করে, আমি আসামের গুয়াহাটিতে ফ্লাইওভার দেখছি, আমি দেখছি যে আমাদের মেঘালয়ে অনেক বেশি কনস্ট্রাকশন কাজ হচ্ছে, আমি দেখছি ত্রিপুরা, মণিপুর, অরুণাচল, তারপরে মিজোরাম, এখানে ব্যাপক কাজ হচ্ছে। সেই কাজে কি আমরা আমাদের সিমেন্ট বিক্রি করতে পারছি কিনা, এবং এই জায়গাগুলোতে টুরিস্ট স্পট হিসেবে তারা অনেক উন্নত। আমি
প্রায় 5 বছর আগে একটি তাওয়াংয়ে গিয়েছিলাম, অরুণাচল প্রদেশের একটি পাহাড়ের উপরে। ওই বছরের সিদ্ধান্ত ছিল প্রতিটি ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তাদের বাজেটের 10% খরচ করবে ট্যুরিজম খাতে এই 7টি অঞ্চল উন্নত করার জন্য। তা আমরা আমাদের এই শিল্প মন্ত্রণালয় মিলে, কৃষি মন্ত্রণালয় মিলে, বাণিজ্য মন্ত্রণালয় মিলে এমন কিছু করতে পারবো কিনা এই নীতিমালার আন্ডারে, যাতে করে আমার কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত হয়ে ভারত সহ, চীন সহ, আপনি জানেন আমি বারবার বলছি যে পর থেকে শুধু না, করোনার পর থেকে আমাদের 700 কোটি জানুয়ারিতে তাদের একটা ফেস্টিভ্যাল হয় নতুন বছরের, সেটি এবার করোনার কারণে হয়নি। আমার কোনো উদ্যোক্তা, আমার কোনো চাষি, আমার কোনো খামারি, সেটা কুচিয়া বা কাঁকড়া, তারা এই নীতিমালার কোনো সাপোর্ট পাবে কিনা যে সেটাকে প্রক্রিয়া করে সেই কুচিয়া বা কাঁকড়া আমরা চীনে আরো বেশি রপ্তানি করতে পারবো বা পৃথিবীর অন্যান্য জায়গায় রপ্তানি করতে পারবো। এই নীতিমালায় জিনিসগুলো আজকে এগুলো খুবই দেখা দরকার। কারণ একটি নীতিমালা হয়ে যায়, আমি বলবো গোপনে না, তারাও গোপনে বলবে না, তারা বলবে আমরা ওয়েবসাইট দিয়েছি, আমরা কনসালটেশন মিটিং দিয়েছি, তাতেও অনেক বেশি টাকা খরচ হয় এবং তাদের 9-6 হয়। সেই 9-6 করে অনেক বেশি খরচ করে যে নীতিমালা তৈরি হবে, সেই নীতিমালা আমরা আজকে একটি রিপোর্ট প্রচার করেছি যে আমাদের নানিয়ারচরের আম ব্রিটেনে গিয়েছে এবং ইতালিতে গিয়েছে। আপনি জানেন যে আমের যদি আমরা ব্যাগিং করতে পারি, সে আম অনেক ভালো হয় এবং সেই আমের চাহিদা আমাদের রপ্তানিতে অনেক বেশি। কিন্তু গত 3 বছর আগে যে পরিমাণ আমরা আম রপ্তানি করেছিলাম, গত 2 বছরে সেটা কিছুটা কমে এসেছে, কারণ এখন তুর্জির কারণে, এই জন্য ব্যাগিং পদ্ধতি দিয়ে এসেছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে ওই নীতিমালা এটি আছে কিনা আমরা সেটা জানতে চাই। আলফানসো আম মুম্বাইতে গেলে যত বড় কথা বলে তারা আপনাকে খাওয়াবে এবং সেই আলফানসো আমের যত বেশি চাহিদা আপনি মিডল ইস্টে দেখবেন, তার থেকে 1000 গুণ স্বাদের আম হলো আমাদের ল্যাংড়া, তার থেকে 1000 গুণ স্বাদের আম হলো আমাদের গোপালভোগ বা আম্রপালি বা হাড়িভাঙ্গা। কিন্তু সেটা কি আমরা রপ্তানি করতে পারবো কিনা, এই নীতিমালা আমাদের সেই সাপোর্ট দিবে কিনা, আমরা সেই জুস বানাতে পারবো কিনা, আমরা কেন ম্যাঙ্গো জুস সারা পৃথিবী থেকে এনে খাবো, আমরা কেন অন্যান্য বিদেশি ফলের জুস, আপেল জুস এনে খাবো, আমরা কেন আমাদের নিজের এই ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো এবং প্রসেস ফুড, আপনি জানেন ওখানে একটি আছে আনারস, আমি ওই তালিকায় দেখলাম যে টিনজাত আনারস, টিনজাত আনারসের থেকে ড্রাই আনারস অনেক বেশি জনপ্রিয়। যারা আমরা ব্যাংকক যাই তারা সবাই 1 প্যাকেট ড্রাই আনারস কিনি, 1 প্যাকেট ম্যাঙ্গো কিনি, 1 প্যাকেট মিক্সড ফ্রুটস ড্রাই ফ্রুটস কিনি এবং সেই ড্রাই ফ্রুটস বাংলাদেশে 1200 থেকে 1600 টাকা কেজি বিক্রি হয় প্লাস্টিক বক্সে এসে, সারা পৃথিবী থেকে এসে। কিন্তু সেই ড্রাই ফ্রুট না খেয়ে আমরা কাঁচা ফ্রুট খেতে পারি, আমরা এই ড্রাই ফ্রুট বানাতে পারি কিনা, আম, আনারস এবং আমাদের লেবু, যে লেবু আমাদের পচে যায়, সেগুলো এই নীতিমালায় আছে কিনা আমি দেখতে হবে। আমি খুবই সাধুবাদ জানাই বিসিএফ ফাউন্ডেশনকে যে এটা বলার সঙ্গে সঙ্গে মিটন একটি উদ্যোগ নিয়েছেন এবং এই আলোচনা হচ্ছে, আমি মনে করি সেই আলোচনা আরো বেশি দরকার। কৃষি অধিদপ্তরের ডিজি আমাদের এখানে আছেন, আমি জানি না তারা কিভাবে ওটার সঙ্গে যুক্ত আছেন, আমি জানি না কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শাহিন যেটি বলেছেন অর্থ মন্ত্রণালয়, কারণ ট্যাক্সের একটি বড় ব্যাপার আছে এবং ইনসেন্টিভের একটা বড় ব্যাপার আছে। আজকে আমার সেই রপ্তানিকারক বললেন যে তারা এখন 20% ইনসেন্টিভ পায় 60টি পণ্যের ক্ষেত্রে এবং তারা মনে করে যে এটি 20 থেকে 30 করলে তারা আরো বেশি রপ্তানি করার উদ্যোগ নিত এবং তারা তখন ওই দেশে প্রমোশনের ক্ষেত্রে কিছু খরচ করতে পারত। এবং উনি বলছেন যে এইটি আমি কোনো লাভের জন্য এই ইনসেন্টিভ চাই না, আমাকে যদি ইনসেন্টিভ দেওয়া হয়, এই টাকাটা আমি যতটুকু সরকারের ইনসেন্টিভ পাবো, এখন আমি 20% পাই, এটা যদি আমি 30% পাই, তাহলে বাকি যে বাড়তি যে 10% ইনসেন্টিভ পাবো, সেই 10% ইনসেন্টিভ আমি মধ্যপ্রাচ্যের বাজারে, আমি কানাডা, আমেরিকা, আমি এটা প্রমোশনের কাজে করতে পারবো। কারণ এখন পর্যন্ত উনি আমাকে জানালেন যে এই যে রপ্তানি করছি এটি একটি বড় অংশ কানাডার একটি লোকাল ব্র্যান্ডের আওতায় তারা দিচ্ছে, মানে একটা কো সাপ্লায়ার হিসাবে। কিন্তু আমাদের যদি নিজেদের ব্র্যান্ডিং হিসেবে দিতে হয়, যদি বাংলাদেশের হালাল পরোটা বা বাংলাদেশের হালাল বিফ বা বাংলাদেশের হালাল কিচেন বা বাংলাদেশের চিকেন বা বাংলাদেশের হালাল মিল্ক, তাহলে তার জন্য একটা প্রমোশন দরকার। আর সরকার যদি এখানে ইনসেন্টিভ দেয় তাহলে কিন্তু পাবে। আপনি জানেন সর্বশেষ পয়েন্টে যে এই যে পার্সেন্ট ইনসেন্টিভ, আমরা জানি না এর মাধ্যমে হুন্ডির কেউ সুযোগ নিচ্ছে কিনা, কালো টাকা বিদেশে পাঠিয়ে আবার ইনসেন্টিভ হয়ে চলে আসতেছে, আমি জানি না, সেটি গোয়েন্দারা নিশ্চয়ই সেটি খোঁজ করবে, এত রিজার্ভ কিভাবে বেড়ে গেল, আমাদের আমদানি কম, সেটার জন্য রিজার্ভ বাড়তির কারণে। তবে এই ইনসেন্টিভ যদি বাড়ানো হয় তাহলে সরকারি কিন্তু বিদেশি এই রেমিটেন্সের ক্ষেত্রে আমরা আরেকটি জায়গা বৈদেশিক মুদ্রা আদানের ক্ষেত্রে আমাদের এই আয়ের জায়গাটি হতে পারে, যেটা আমাদের কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে সারা পৃথিবীতে যদি আমরা করতে পারি। এবং আমি অবশ্যই এই ক্ষেত্রে বলবো যে ইউরোপ আমেরিকার পাশাপাশি আমাদেরকে অবশ্য বাজার হিসেবে ভারত এবং চীনকে একটা টার্গেট করতে হবে এবং সেই জন্য একটা নীতিমালার একটি বড় ধরনের সাপোর্ট হবে, যেখানে আমাদের প্রচুর মানুষ এবং তারা আমাদের জিনিসপত্র অলরেডি, আমাদের কুচিয়া, আমাদের কাঁকড়া যদি চাইনিজরা খেতে অভ্যস্ত হয়, তাহলে আমরা কেন তাদেরকে ইনসেন্টিভ দিয়ে তাদেরকে আরো প্রক্রিয়াজাতকরণ সহজ করা বা আধুনিক করা বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেটিকে প্রক্রিয়াজাত করে যদি আমরা সেটা পাঠাতে পারি চীনে বা ভারতের নানা জায়গায়, যেখানে ভারতের অনেক জায়গায় কিন্তু ফল কম হয়, আপনি এইদিকে শুকনো অঞ্চল অনেক জায়গা আছে এবং অনেক জায়গায় আমাদের কৃষি পণ্য যাওয়া এবং সবজি যাওয়ারও কিন্তু সুযোগ। আপনি এটাও জানেন যে ভারতে একটি বড় অংশ ভেজিটেরিয়ান,
তারা সবজি খায়। আমরা যদি সারা পৃথিবীতে সবজি চাষের 4র্থ স্থান মানে অর্জন করতে পারি, যদি আমাদের মার্চ মাসের মধ্যে আমাদের 20-21 অর্থ বছরের সবজি রপ্তানির মানে টার্গেট পূরণ হয়ে যেয়ে থাকে, তাহলে আমরা ভারতেও একটা সবজি রপ্তানির ভালো জায়গা করতে পারি যেখানে ভেজিটেরিয়ান মানুষ আছে। ধন্যবাদ এই পর্যায়ে। জি, ধন্যবাদ প্রণব দা। আমি এবার জনাব মোহাম্মদ ইউসুফ মিটন ভাই আমি প্রণবদার একটা সাপ্লিমেন্ট দিচ্ছি আর কি, যদি সুযোগ দেন 1 মিনিটে শেষ করতে। শিওর আপনি দিবেন, কিন্তু আমি ইউসুফ সাহেবকে একটু চিন্তার জন্য প্রসঙ্গটা দিয়ে রাখি। আপনি শাহিন সাহেবের কথা এবং প্রণব সাহের কথা দুজনের কথাই শুনেছেন। আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছি যে আমাদের যে প্রসেসিং ইয়েটা হচ্ছে, পলিসিটা হচ্ছে, এটার নাম দেওয়া হয়েছে অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রমোশন পলিসি, এবং এটা শিল্প মন্ত্রণালয় করছে। হয়তো তাদের ম্যান্ডেটের মধ্যে এটা পড়ে যেহেতু এটা শিল্প, কিন্তু তার আগে, শিল্পের আগে এটা কিন্তু কৃষি। ফলে কৃষি মন্ত্রণালয় এখানে যুক্ত থাকার দরকার ছিল, এবং আপনি কৃষি মার্কেটিং নিয়ে কাজ করেন। ফলে এর সঙ্গে মার্কেটিং এর সম্পর্কটা কি সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আপনার মত শুনবো। তার আগে শাহিন সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা যদি বলেন। প্রণবদা যথার্থই বলেছেন। আমি কয়েকটা দেশ ঘোরার সুযোগ হয়েছে, সেইখানে আমি সবসময় এই যে কৃষির লোক হিসেবে একটু নড়াচড়া করার দেখার ইচ্ছা হয় সবসময়। তো শুধু খাদ্যপণ্য নয়, কৃষি দিয়ে কিন্তু প্রসাধনী পণ্য করা সম্ভব। যেমন থাইল্যান্ডে আমি দেখেছি যে চাউলের সাবান, হ্যাঁ, ওরা যখন দেখে চাউলের মার্কেটটা খুব ড্যাম থাকে, ওরা কিন্তু চাউলের সাবান তৈরি করে খুব বেশি হারে। এবং যদি দেখে মার্কেটে খুব ভালো এক্সপোর্ট মার্কেট খুব ভালো করছে, তখন চাউলের সাবান ওরা লেস করে দেয়। সো এই যে ওদের একটা মেকানিজম, সেই মেকানিজম কিন্তু চাউলের সাবান হচ্ছে। আবার হলো বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, কৃষি পণ্য দিয়ে ফেসিয়াল হচ্ছে, সেটা কিন্তু বিভিন্ন দেশে তৈরি হয়ে গেছে। আবার দাদা যেমনটি বলছিলেন করলা জুস, শুধু করলা না, এরকম আমি ইউএস এর মার্কেটে দেখলাম বাংলাদেশি যে সকল উৎপাদন হয় সবজি এবং পণ্য, কৃষি পণ্য, সেইগুলোর ম্যাক্সিমামও হয় হাফ প্রসেস, নাই ফুল প্রসেস, নাই কিছুটা প্রসেস, যেগুলো মেক্সিকো কিংবা মিডল আমেরিকান দেশগুলোর থেকে আসে। তো সেই মার্কেট গুলো কিন্তু আমাদের ধরার বিরাট অপরচুনিটিজ আছে। সুতরাং প্রক্রিয়াজাত পণ্যের বৈশ্বিক বাজারের যে সম্ভাবনাটা, সেটি বলার অপেক্ষা রাখে না। এখানে শুধু দরকার যে আমলাতান্ত্রিক যে প্রসিডিউরটা দাদা যেটি স্পষ্টতই বলেছেন, সেই প্রসিডিউরটা কিভাবে সমাধান করা যায় এবং সম্ভাবনাটা ওনারা কতটুকু বিবেচনায় নিচ্ছে এবং বিষয়টাকে হোলিস্টিক ওয়েতে দেখা হচ্ছে কিনা, সেই বিষয়টা হয়তো বা প্রসিডিউরাল বিষয়টা হয়তো বা ইউসুফ সাহেব ভালো করে বলতে পারবেন, উনি যেহেতু আমলাতান্ত্রিকতার মধ্যে আছেন। ফলে ওই বিষয়গুলো সহ আমার মনে হয় একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে এখানে বিসিএ ফাউন্ডেশনের রোল নিতে পারে, যে এখানে সম্ভাবনাটা আরো কিভাবে জাগিয়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে। 62টা পণ্য নয়, এটা 600টা পণ্য করা সম্ভব কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে। তো ওই জায়গাটায় আমাদের এমফাসিস দেওয়া উচিত আমার মনে হয় আর কি। থ্যাংক ইউ। ইউসুফ সাহেব যদি একটু বলেন। আমি আপনার জন্য আরেকটা পয়েন্ট দিয়ে রাখি যে ওই নীতিমালাতে বলা হচ্ছে, ওই নীতিমালার একটা লক্ষ্য হলো বাংলাদেশকে আঞ্চলিক খাদ্য উৎপাদন ও বিতরণের হাব হিসেবে গড়ে তোলা। হ্যাঁ, এই বিতরণের জায়গাটাতেও, উৎপাদন এবং বিতরণের জায়গাটাতে, এবং জিডিপিতে যাতে আমরা 2% থেকে 4% কন্ট্রিবিউট করতে পারি, সেটা ওই নীতিমালার একটা লক্ষ্য। এবং আমার ধারণা এর সঙ্গে মার্কেটিং রিলেটেড। তাহলে মার্কেটিং এর ডিজি হিসেবে আপনি আপনার মন্তব্য যদি একটু বলেন। উপরন্তু আপনি একজন নাগরিক, সুতরাং নাগরিকের জায়গা থেকেও আপনি কথা বলতে পারেন। জনাব মোহাম্মদ ইউসুফ, আপনার মাইক্রোফোনটা যদি অন করে নেন। ধন্যবাদ মিটন ভাই। এবং আমি আসলে প্রণব দা এবং শাহিন ভাইয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমি শাহিন ভাইকে আমি প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে খুব সুন্দর একটা বণিক বার্তা যে রিপোর্টটা করেছেন, অত্যন্ত ইনফরমেটিভ রিপোর্ট। এবং আমি আজকে যখন আমাকে ওইটা আমি পড়েছিলাম 7 তারিখে যখন এটা প্রকাশ হয়েছে, পরবর্তীতে আর খুব মিটন সাহেব যখন টেলিফোন করলো, তখন আমি সত্যিকার আমি তখন যে নামটা আসলো সলিমুল্লাহ, যিনি এই পলিসি কাজে প্রণয়নের কাজে জড়িত ছিলেন, তাকে আমি ফোন দিয়েছিলাম। তো তাকে সবকিছু জানলাম। ও আমাকে যেটা বললো যে স্যার, আমরা ফার্স্ট একটা ড্রাফটটা হওয়ার পরে আমরা সব স্টেক হোল্ডার, বিশেষ করে ধরেন কমার্স, ফুড, এগ্রিকালচার, এই সব মিনিস্ট্রির সাথে আমরা একটা বসেছিলাম, আমরা একটা মিটিং করেছি, মিটিং এর আলোকে আমরা এটা তৈরি করেছি। তো আমরা তখন বললাম যে আমরা তো কোনো ইয়ে পাই নাই, তোমাদের এই পলিসি তো কোনো আমার মতামত চাও নাই। তো বলতেছেন আচ্ছা, আপনাদের কাছে মতামত পাঠাবো, আপনি কিছু, আর যদি মতামত কিছু থাকে তাইলে আপনি বলে দেন। তবে সেদিক দিয়ে আমি বলবো যে এটা যেহেতু এখন একটা ড্রাফট পর্যায়ে, সুতরাং এটা নিয়ে আমাদের কথা বলা কতটুকু যৌক্তিক হবে। তবে আমি
যদি ফাইনাল হওয়ার আগেই যেহেতু আমাদের এখন শাহিন ভাই যেহেতু একটা প্রকাশ করেছে, তবে এটা একটা ভালো দিক। এটা আমি বলবো যে যেহেতু বেটার লেট দেন নেভার, এটা প্রণব ভাইও এটা একমত হবেন। যেহেতু দেখেন আপনারা আমরা কিন্তু আসলে কুরকুশের কৃষি থেকে আমরা এখন লাভজনক কৃষি স্বপ্ন দেখছি, এবং আমরা কিন্তু সেটাকে আমার পরিবর্তিত হওয়া শুরু হয়ে গেছে। তো সেখানে আমাদের যে এই যে কৃষিজাত পণ্য, এই যে শিল্প, এটা আসলে এটা কৃষি খাতকে আপনারা জানেন একটা শিল্প হিসেবে ঘোষণা করেছে। এবং এই কৃষি খাতের যেই সমস্ত আপনার ইনসেন্টিভ দেওয়া দরকার, যে যা যা কিছু করা দরকার একটা পলিসির মাধ্যমে হইতে হবে। এবং আমাদের যেটা রুলস অফ বিজনেস এবং এলোকেশন অফ বিজনেস আছে, সেই আলোকে কিন্তু আপনার এই শিল্প মন্ত্রণালয়ের কাজের মধ্যে পড়ে। তো সেই দিক দিয়ে শিল্প মন্ত্রণালয় এটা তৈরি করেছেন, এবং আমি মনে করি যে এটা খুবই ভালো একটা রিপোর্ট। আমি পলিসিটা সে আমার কাছে বিকালে পাঠাইছিল, বিকালে পাঠানোর পর আমি পলিসিটা একটু পড়ার সুযোগ হয়েছে। তবে এটা আমার কাছে দেখলাম যে পলিসিটা মোটামুটি প্রণব ভাই যেভাবে বলছে, আমি মনে করি যে 80% প্রায় কভার করেছে। আর বাকিটা আমরা যে ওনারা যে এটা এখন ওয়েবসাইটে দিবে, তারপর এখন বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের সাথেও আলাপ আলোচনা করবে, তার মনে হয় একটা শেপে চলে আসবে। তবে কিন্তু শুরু তো করতে হবে, এই শুরুটাই হলো আমাদের বড় জিনিস, এবং শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে ওরা প্রথমেই বললো যে এটা বৈশ্বিক আমাদের যেটা গ্লোবাল এই কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাত শিল্পকে এটা কিন্তু আপনার হলে কিন্তু আজকে যে আমাদের জিডিপিতে তাদের অবদান কত, অনলি 1.5%। তো এইটাকে এখন আমরা 2% ধরে এখন এই যে পলিসিটা ইমপ্লিমেন্ট করার কারণ ইমপ্লিমেন্ট করবে, এটাতে তাদের একটা অবজেক্টিভ কি রাখলো, তারা 4% এটাকে নিয়ে যাবে। এবং আমরা এই আজকে দেখেন, আজকে আমাদের প্রথম আলোতে আছে এই বছর এক্সপোর্ট হয়েছে $33.67 বিলিয়ন। সেখানে কিন্তু আমাদের কৃষি পণ্য শিল্প অনলি মাত্র 0.860 মিলিয়ন, অর্থাৎ $860 মিলিয়ন পণ্য কৃষি পণ্য মাত্র রপ্তানি হয়েছে। অর্থাৎ আমরা $1 বিলিয়ন আমরা কিন্তু পৌঁছাতে পারি নাই। ইভেন গত বছর গত বাংলাদেশের ইতিহাসে গত বছর $40 বিলিয়ন রপ্তানি ছিল, তখনও কিন্তু আমরা 900 মিলিয়নের উপরে কিন্তু আমরা কিন্তু পৌঁছাতে পারি নাই। তো সেই দিক দিয়ে আমি বলবো যে এই পলিসিটা একটা অনেক ভালো আমাদের একটা শুরু, এবং এটা একটা ভালো একটা পলিসি। এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তবে সেক্ষেত্রে এটা অত্যন্ত একটা মানে কাজ ভালো ইয়ে হবে। এবং আমরা যে ওরা যেটা বললো যে $5 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা করেছে, না আমরা যদি শুরু করি ইনশাআল্লাহ $5 বিলিয়ন হয়ে যাবে, এটা কোনো বিষয় না। তবে ওই পলিসিটার মধ্যে বেশ কিছু আপনার পয়েন্ট নিয়ে আসছে, সেটা মনে হয় আমি আপনাদেরকে একটু ইয়ে পলিসি করার আগেও কিন্তু তারা কিন্তু বাংলাদেশ এগ্রো প্রসেসেস অ্যাসোসিয়েশন, এই যে শাহিন ভাই যেটা বললো গত বছর যেটা একটা মেলা হলো, এই মেলার মধ্যে আমরাও বক্তব্য রেখেছিলাম, এবং বিভিন্ন ব্যারিয়ার যেগুলো ছিল আসলে এই বাপার ওরা একটা স্টাডি করেছে, ওরা গত বছর একটা স্টাডি করার পরে সেই স্টাডিতে ব্যারিয়ার গুলোর আলোকে তৈরি হয়েছে। তো সুতরাং এই পলিসি তৈরি হওয়ার পরে ওরা কিছুটা একটু গ্যাপ তো থাকবেই, এই গ্যাপ গুলো আমার মনে হয় এগুলো অ্যাড্রেস করতে হবে। আর কৃষি বিপণন অধিদপ্তর সম্পর্কে যেটা বলেছেন, তো আমরা তো পলিসি সম্পর্কে যেহেতু জানি না, পলিসি ড্যামের এখানে কোনো সম্পৃক্ত এখনো পর্যন্ত হয় নাই। তবে আমি যেটা পলিসি পড়ে দেখলাম যে ড্যামকে খুব একটা বেশি রাখে নাই, অথচ কিন্তু কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের সাথে ড্যাম ওতপ্রোতভাবে জড়িত, এখানে কিন্তু ড্যামকে কিন্তু উল্লেখ করা হয়নি। তো আমি সলিমুল্লাহকে অবশ্যই আমি বলে না স্যার আপনাদের কোথায় ইয়েগুলো আছে, গ্যাপ গুলো আছে, কিন্তু এটা আপনারা আমাদেরকে একটু জানিয়ে দেন, আমরা এগুলো কিন্তু ইনক্লুড করব। এবং কয়েকটা কমিটির মধ্যে দেখলাম যে ড্যাম নেই, শুধুমাত্র একটা এগ্রিকালচার মিনিস্ট্রির সচিবকে রাখা হয়েছে, আর ওয়ার্কিং কমিটি গ্রুপের ওখানেও খুব একটা রায়। আমার মতো এগুলা আমরা ইনশাল্লাহ আমরা যখন বসবো আমরা তখন ইনশাল্লাহ এগুলো সব ঠিক হয়ে যাবে। তবে পলিসিটা আমার কাছে খুবই ভালো পলিসি, আমার যেটা ধারণা। আর যেটা আঞ্চলিক খাদ্য উৎপাদন এবং বিতরণের হাব হিসেবে যেটা বলতে বাংলাদেশকে, এটা যদি আমরা করতে পারি, তাহলে এটা আমরা ধরুন আপনি দেখেন এই অঞ্চলে আপনার ইন্ডিয়ার পরেই কিন্তু আমাদের স্থান। আমরা কিন্তু এখনো যা কিছু কৃষি পণ্য রপ্তানি করি, আমরা কিন্তু বেশ কিছু পণ্য কিন্তু ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু যাচ্ছে। আর কিছু পণ্য যেটা ইউরোপে যাচ্ছে, সেটা কিন্তু আপনার এই এথনিক মাইনরিটির কাছে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু কোনো বড় বড় যে সুপার মার্কেট গুলো মনে করেন আপনার এই আসদা, তারপর সেন্সবারি, এই ধরনের কোনো সুপার মার্কেটে কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রপ্তানি করতে পারি নাই। তো সেক্ষেত্রে কেন পারি নাই, আমাদের আগে কিন্তু কোনো গ্যাপ ছিল না, যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস
এটা কিন্তু যদিও এখানে মানে আপনার নীতিমালাতে একটু করে আনছে, এটা কিন্তু আসলে আরো একটু ওভারঅল আমরা কিভাবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসকে এখানে আমরা কাজে লাগাবো সেই জিনিসগুলো আনতে হবে। তারপর এখানে কিন্তু আবার প্রণোদনার কথা আসছে, যেটা প্রণব ভাই বললেন যে আমাদের বিভিন্ন ইনসেনটিভ গুলোর ব্যাপার আছে কিনা। আসলে এখানে বেশ কিছু ইনসেনটিভের কথা বলা আছে এবং ডিউটি স্ট্রাকচার কোথায় কোথায় কমাবে, র মেটেরিয়ালস গুলার কি পরিমাণ ডিউটি হবে, এগুলো মোটামুটি এনেছে। তবে এটা এখনো যেহেতু ড্রাফট পর্যায়ে, এটা কোনো কনক্রিট না। এখানে হয়তো আমরা আমাদের যে কোনো চেম্বার অফ কমার্স এর যারা আছেন তাদের সাথেও বসবেন, তারাও এটা পাওয়ার পরে এবং বাপাও এটা দেখবে, দেখার পরে তারা হয়তো এখানে এগুলো নিয়ে আসবে। তবে আমি আরেকটা জিনিস বলি যে র মেটেরিয়ালস এর বললো যে তারা ডিউটি কমাবে, কিন্তু র মেটেরিয়ালস আমি এই পণ্যের মেইন র মেটেরিয়ালস হলো আমার কৃষি পণ্য। আমার কৃষি পণ্য যারা সাপ্লাই দিবে সেক্ষেত্রে আমি বলবো যে সেই কৃষককে কিন্তু প্রণোদনার কথা বলা নাই এই পলিসিতে। কিন্তু কিন্তু কৃষককে আমি কিভাবে প্রণোদনাটা দিতে পারি, কত টাকা সে আপনার কৃষি পণ্য ইয়েকে দিলে তাকে কত দিব। আমি যদি এই প্রক্রিয়াজাত শিল্পকে যদি এক্সপোর্টের জন্য যদি ইনসেনটিভ দিতে পারি, কি পরিমাণ এক্সপোর্ট করবে তার মধ্যে যদি আমি 1% 2% ইনসেনটিভ দিতে পারি, তাহলে আমার কৃষককে দিতে পারবো না কেন? তো এই জিনিসগুলা কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। তারপর আপনার এখানে এই আর কিছু আমাদের টেস্টিং ল্যাবের কথা বলা আছে, তারা টেস্টিং ল্যাবগুলো এখানে আপনার বসাবে। কিন্তু টেস্টিং ল্যাবগুলো কিন্তু টেস্টিং ল্যাব বসানোর জন্য তারা বললো যে বিএসটিআই এবং বিসিএসআইআর এই দুইটাকে কিন্তু স্ট্রেনথেনিং করা হবে। যেটা প্রণব সাহেব যেটা বললেন যে এখনো পর্যন্ত আপনার বাইরে থেকে আমরা লোন পাওয়ার পরেও কিন্তু বিএসটিআই কে আসলে আমরা কিন্তু স্ট্রেনথেনিং করতে পারি নাই। কিন্তু এই পলিসির মাধ্যমে যদি করা যায় আমি আমি বলবো যে এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। তবে টেস্টিং ল্যাব গুলো আমাদেরও যেহেতু এগ্রো প্রসেসিং আছে, আমাদের সেন্টার ট্রেনিং সেন্টার আছে, আমাদের সারা দেশে কিন্তু 10টা ট্রেনিং সেন্টার আছে, সেখানে মনে হয় এই টেস্টিং ল্যাব গুলো যে আপনার ওখানে সেট আপ করতে পারে সেই বিষয়েও আমরা কিন্তু তাদেরকে কিন্তু আমরা। তারপর তারা আরেকটা জিনিস বলছে যে হালাল ব্র্যান্ড ইয়ে করবে। আসলে আমরা ওই শাহিন সাহেবও যেটা বলছে, যদি আমরা কৃষি পণ্যের মধ্যে যে সমস্ত পণ্যগুলো নিয়ে আসছে, আমাদের এখানে কিন্তু পোল্ট্রি কিন্তু এখানে ঢুকে গেছে, মিটকে ঢুকে গেছে। সুতরাং আমরা এখানে আমরা হালাল হিসেবে যেটা ব্র্যান্ডিং যেটা করতে চাচ্ছে এটা অত্যন্ত ভালো। কারণ হালাল এবং হালাল ব্র্যান্ডিং করার আগে তো হালাল তো সার্টিফিকেট দেওয়ার তো ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা অথরিটির কথা বললে যে হালাল এক্রিডিটেশন বোর্ডের কথা বলছে, তো এটা হালাল এক্রিডিটেশন বোর্ডের মাধ্যমে কিন্তু এটা সার্টিফাই করা যাবে। এটা আমার মনে হয় এটা একটা ভালো দিক। তো আর যে পলিসিগুলো করেছে কিন্তু আমরা আমাদের যে সমস্ত ন্যাশনাল ডকুমেন্ট আছে, মনে করেন 8-5 প্ল্যান, আপনার আমাদের ভিশন 2021, আপনার 2041, তারপর আমাদের ডেল্টা প্ল্যান, আমাদের অন্যান্য প্ল্যান গুলো যেগুলো আছে ওগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এখানে কিন্তু করেছে। সুতরাং আমি মনে করি যে এটা একটা ভালো নীতি। আর কয়েকটা জিনিস উল্লেখযোগ্য বিষয় এনেছে, সেটা হলো যে এখানে কমোডিটি বেসড ক্লাস্টার কথা বলছে। কমোডিটি বেসড ক্লাস্টার মানে কি, আমি আপনার কাজু বাদামের কথা, কাজু বাদাম যদি রাঙামাটি ওই হিলটেকে যে কাজু বাদামটা হবে, আমরা ওই কাজু বাদামটাকে আমরা সেখানেই প্রোডাকশন করব, সেখানেই প্রক্রিয়াজাতকরণ শিল্প হবে, সেখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট অথবা ডোমেস্টিক মার্কেটে চলে আসবে। এই ধরনের কিন্তু জোনিং করে কিন্তু আমাদের এই ক্লাস্টার গুলো করে কিন্তু আমাদের এগ্রিকালচারকে ডেভেলপমেন্ট করতে হবে, সেই জিনিসটা এনেছে ওরা। তারপর ইন্টিগ্রেটেড ফার্মিং এর কথা বলেছে। আমাদের দেশে যেটা জোনিং কথাবার্তা আসছে, যে কন্ট্রাক্ট আপনার এগ্রিকালচারের কথা বলতেছে। সুতরাং এখানে আমরা ইন্টিগ্রেটেড ভাবে কিন্তু ফার্মিং গুলো করতে হবে, না হলে কিন্তু প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আগে নিয়ে আসতে যাবে না। তারপর ইন্টিগ্রেটেড লজিস্টিক্স এর কথা বলছে, অর্থাৎ এখানে কিন্তু তারা এই যে কোল্ড চেইন ফেসিলিটিস, ওয়্যার হাউস, প্যাকেজিং, যেটা প্রণব বা যেটা বলতেছিল প্যাকেজিং এর কথা আসছে, এটা আসলে এখন প্যাকেজিংটা খুব স্পেসিফিক্যালি তারা বলেছে যে যেটা আমের ক্ষেত্রে এই যে আজকে প্যাকেজিং করে কিন্তু বাইরে যাচ্ছে, প্যাকেজিংটা যদি আমাদের যদি ভালো না হয়, এটা কোনোভাবেই কিন্তু ইউরোপ আপনার আমেরিকা বলেন, ইভেন ভারত, চাইনাতে কিন্তু প্যাকেজিং ভালো প্যাকেজিং ছাড়া এটা করা যাবে না। তো সেই প্যাকেজিংটাকে কিন্তু তারা কিন্তু স্পেশাল ভাবে নিয়ে আসছে। এবং আমরা যদি গ্যাপ নীতিমালা যদি কার্যকর করতে চাই, আমাদের এই যে ওয়্যার হাউসের কথা বললো, যে কোল্ড স্টোর মানে চেইন ফ্যাসিলিটিস এবং ট্রান্সপোর্টেশন, এগুলাতে কিভাবে গ্যাপ নীতিমালা কার্যকর করা হবে, কিভাবে এই জিনিসটা কিন্তু আসে নাই।
যদিও আমরা আমাদের বলা আছে যে আপনার ইউসুফ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেটা জি শাহিন সাহেব উল্লেখ করেছিলেন যে আমাদের উত্তরাঞ্চলে যে ইপিজেড গুলো আছে বা সরকার যে 100টা স্পেশাল ইপিজেড করবে, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গটা তো একটা এগ্রিকালচারের ভান্ডার, কৃষিজাত পণ্যের ভান্ডার। তো সুতরাং এই যে প্রসেসিং যে নীতিমালাটা হচ্ছে, এই প্রসেসিং নীতিমালায় কি উত্তরবঙ্গকে কি কোনো, ওখানে কি কোনো বিশেষ কোনো দিক নির্দেশনা বা এরকম কোনো কিছু কি দেওয়া হয়েছে, বা আপনি কি মনে তবে ওইভাবে নাই। আমি এটাখানে বলি যে এখানে আপনারা জানেন যে বাংলাদেশে এখন 100টা কিন্তু স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, তার মধ্যে কৃষি পণ্যের জন্য একটা ইকোনমিক জোন হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমি কতটুকু হয়েছে আমি জানি না, তবে এই স্পেশাল ইকোনমিক জোনটাও কিন্তু উত্তরবঙ্গে হওয়ার কথা। আর এখানে পলিসিতে তারা একটা বললো, সেটা হলো যে আপনার সেটা হলো যে এগ্রো পার্ক করবে তারা একটা। হ্যাঁ, তা এগ্রো পার্ক করবে, এগ্রো প্রসেসিং পার্ক করবে। সেটা কিন্তু এগ্রো প্রসেসিং পার্কটা তারা বলেছে যে কত না আপনার পোর্টের কাছাকাছি, হ্যাঁ বলেছে। কিন্তু সেক্ষেত্রে আমিও আপনাদের সাথে একমত। আমরা বলবো যে বিশেষ করে কৃষি পণ্য, উদ্বৃত্ত কৃষি পণ্য গুলো হয় কিন্তু উত্তরাঞ্চলে। এই জন্য আমি স্পেশাল ইকোনমিক জোন অথবা এগ্রো প্রসেসিং পার্কের কথা যেটা বললো তারা, এটা কিন্তু রংপুর অথবা মানে মোটামুটি উত্তরাঞ্চলে যেখানে আমাদের সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদন হয় সেই এলাকাতে হওয়ার জন্য, সেটাও আমরা এখানে পরামর্শ দিব। আর আমলাতান্ত্রিক যেটা বললো যে এখানে জটিলতা আসবে কিনা, সেটা সেক্ষেত্রে আমি বলি প্রথমে তো একটা পলিসি হয়, বিভিন্ন ব্যারিয়ার গুলো অ্যাড্রেস করে একটা পলিসি করা হয়, পলিসি গুলা ওয়েবসাইটে দেওয়া হয়, স্টেক হোল্ডার সাথে সাথে কনসালটেশন হয়, পরবর্তীতে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় এটা সই করেন, তারপর এটা ক্যাবিনেটে যায়, ক্যাবিনেট থেকে অনুমোদন হওয়ার পরে তারপর এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফাইনালি চূড়ান্ত অনুমোদন দিবে। তো এই ক্ষেত্রে এইগুলো করতে একটু সময় লাগবে, এবং সেই নীতিমালাটা কিন্তু সময় বাস্তবায়ন কাল দিছে কিন্তু 2000 থেকে 2025। এটা এটা একটা পলিসি কিন্তু এরকম বাস্তবায়ন কাল ধরে কিন্তু কোনো পলিসি হয় না এখানে, বা পলিসিটা হয় এটা ফর ইনডেফিনিট পিরিয়ড। যদি পলিসিতে কোনো সংশোধন আনতে হয় তখন বাস্তব অবস্থার প্রেক্ষিতে কিন্তু সংশোধনটা আনতে হয়। সেখানে আমরা বলবো যে এরকম বাস্তবায়ন কাল ধরা যাবে না, আমরা এটা অনির্দিষ্টকালের জন্য হবে এবং বিভিন্ন সময় এটা সংশোধন করা হবে। এই জিনিসগুলো আমরা দিব। তারপর এখন আর যেগুলো ইনসেনটিভের কথা যেগুলো আসতেছে, আসলে এই যে আমাদের এখন বেশ কিছু এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, তাদেরকে বেশ কিছু সাপোর্ট দিতে হবে। মনে করেন একদিন আলাপ করার সময় এসিআই আনসারি সাহেব বললেন আমাদেরকে এই যে সুপার মার্কেট গুলো, ঢাকা সুপার মার্কেট গুলোতে আপনার আমাদের কৃষি পণ্য আনা নেওয়ার জন্য আমাদের যে ট্রান্সপোর্টেশনে আমাদের ইনপুট ডিউটি কমানো দরকার। এই ধরনের এখানেও কিন্তু সে পলিসিটা রাখা হয়েছে, ট্রান্সপোর্টেশনে ইনপুট ডিউটি কমানো হবে, আপনার লোনের ব্যাপারে আপনার ইন্টারেস্ট কমানো হবে, তারপর আপনার এসএমই এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং লার্জ এন্টারপ্রাইজ তাদেরকে কিন্তু কাকে কত পার্সেন্ট আপনার ক্যাপিটাল সাবসিডি দিবে সেটাও কিন্তু বলা হয়েছে। তো সুতরাং এবং ইনসেন্টিভের ব্যাপারে বলা হয়েছে। সব মিলে ঢিলে এটা আমার মনে হয় পলিসি আছে, আর বাকিটা ধরেন একটু আপনার চেঞ্জ করা যাবে। এটা কোনো ইয়ে নেই। এখন আমি অন্যদের কাছ থেকে শুনলে তাহলে আমি আর একটু কথা বলবো আর কি। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ ইউসুফ। আপনি বিনয়ী মানুষ, খুব বিনয়ের সঙ্গেই বলেছেন, সেটাই স্বাভাবিক। থ্যাংক ইউ আপনাকে। কিন্তু কিন্তু আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের দুঃখ রয়ে গেছে। 5টা কনসালটেশন হয়ে গেল আর আমরা কেউ কিছু জানলাম না। এটা আমাদের জন্য সত্যি মর্মপীড়ার বিষয়। এটা শেষ হয়ে যায়নি, ট্রু, কিন্তু আমাদেরকে যে ডাকাও হবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এবং আপনি কৃষি উৎপাদনের কথা বলবেন, বাজারজাতকরণের কথা বলবেন, এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং কোনো কিছু জানবে না। তিনি টেলিফোন করলেই কেবলমাত্র বলা হবে যে স্যার আপনার মতামত দেন। এটা এটা সিস্টেম হলো না। আমরা সব ক্ষেত্রে সমন্বয়ের কথা বলি, কিন্তু সমন্বয়হীনতার এই সংস্কৃতি থেকে আমরা বোধহয় বেরোতে পারছি না। সেখানে আমাদের বের হওয়া দরকার। তো আমাদের শেষও করতে হবে। তো আমরা শেষের দিকে যাচ্ছি। শাহিন ভাই যদি আপনার কনক্লুডিং বক্তব্য দেন, সবার বক্তব্য শুনেছেন। হ্যাঁ, ওই যেটা ইউসুফ স্যারের কথা শুনে যেটি বুঝতে পারলাম আর কি, আমার এবং মিটন ভাইয়ের যে আকাঙ্ক্ষা দেশের প্রতি, মানুষের প্রতি ভালো করার যে প্রবল ইচ্ছাটা বিসেফ ফাউন্ডেশনের, সেই জায়গাটা থেকে আসলে একটি রোল এখনই বিসেফ ফাউন্ডেশন করতে পারে। সেটি হলো যে সংশ্লিষ্ট ডেস্ক অফিসারকে
আমার মনে হয় আমরা যে কনসার্নিং বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং সম্ভাবনা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ডেফিনেটলি একটি চিঠি দিতে পারে। সেখানে ইসু স্যার ছিলেন আমাদের আলোচনায়, সেটিকেও মেনশন করতে পারি আমরা, করে একটি কনসার্ন দেওয়া তাদের কাছে যে এই প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি কিংবা প্রক্রিয়াজাত বাজারটা ডেভেলপ করতে গেলে আসলে কারা এটার সাথে ইনভলভ আছে সেটাও আপনি দেখিয়ে দিতে পারেন। তো সেই জায়গাটা যদি দেয় তাহলে অন্ততপক্ষে প্রাইভেট সেক্টর কিংবা সিভিল সেক্টরের সমন্বয়টা হলো, এবং সাথে সাথে সরকারি যে মন্ত্রণালয়গুলোর ভিতরে যে সমন্বয়টা, যেটি ইসু স্যারও বলছিলেন, প্রণব দাদাও বলছিলেন, সো সেই জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে দেখাতে পারি। আর দুটি জিনিস আমি কৃষি এই নীতিমালায় আসে নাই, সেটি আমি খুব জোর দিতে চাই। সেটি হলো যে সাপ্লাই চেইন অর্থাৎ ভ্যালু চেইন ডেভেলপমেন্টটা একদমই নাই, একদমই নাই। একটি মৌখিক ভাষায় বলা হয়েছে, এবং মার্কেটিং চ্যানেলটা কিভাবে আরো ডেভেলপ হইতে পারে সেটিরও ভীষণটা নাই এখানে আসলে। সো এই দুইটি জায়গায় ডেফিনেটলি ইউসুফ স্যার অনেকদিন ধরে কাজ করছেন, সেটি মতামত দিতে পারেন। সো এই দুটি জায়গা এবং জোন ভিত্তিক কৃষিটা হইতে পারে কোথায়, সেটিকে মতামত নিয়ে এই 4-5টি বিষয় মতামত দিয়ে আপনারা মনে হয় বিসেফ ফাউন্ডেশন অবশ্যই অতি দ্রুত একটি চিঠি দিয়ে দিলে আমার মনে হয় ভালো কাজ হবে। কারণ ওনারা যেহেতু এগিয়ে এসে হয়তোবা দায়িত্ব নিয়েছেন, জানে না সব বিষয়গুলো, কিন্তু আমাদের দায়িত্ব জানিয়ে দেওয়া, সেটা বিসেফ ফাউন্ডেশন করতে পারে নাগরিক সংগঠন হিসেবে আর কি। আমার প্রত্যাশা এটাই। অনেক ধন্যবাদ বণিক ভট্টাকে, বিশেষভাবে ধন্যবাদ এই চমৎকার রিপোর্টটি, জনগুরুত্বপূর্ণ সম্পন্ন এই রিপোর্টটি উপস্থাপন করার জন্য। আমরা শেষ করব, তার আগে প্রণব দা যদি আপনার কোনো কনক্লুডিং রিমার্কস থাকে। প্রণব দা মাইক্রোফোনটা একটু অন করে নেবেন প্লিজ। ফাইন যেটি বলছি সেটা হলো, আমি মনে করি বিসিএফ ফাউন্ডেশন, আজকে তো আমরা দুজন সাংবাদিক বক্তৃতা দিলাম এবং ইউসুফ সাহেব বক্তৃতা দিলাম, আমি মনে একটু এক্সপার্টদের নিয়ে একটা করে একদম নির্দিষ্ট সুপারিশ, এবং সেটি আমি ইউসুফ সাহেবের সাথে একটু দ্বিমত পোষণ করবো। চূড়ান্ত হওয়ার পরে না, চূড়ান্ত হওয়ার আগেই আমাদেরকে দিতে হবে, যাতে চূড়ান্তটাতে সেটা থাকে, সেই চূড়ান্তটা অনেকের কাছে যাবে। ফলে আমি চূড়ান্ত হওয়ার পরে দিলে কিন্তু সেটা শুধু যোগ্য হবে কি না হবে সেটা ব্যাপার। চূড়ান্ত হওয়ার আগেই আমার মতামত দিতে হবে, এই বিশেষজ্ঞদের মতামত নিয়ে। আমার সাইন শুধু নয়, আরো যারা এই সমস্ত ক্ষেত্রে কাজ করার লোক আছে তারা নিশ্চয়ই বিশেষজ্ঞ মতামত দিয়ে সেটি সহ চূড়ান্ত হওয়ার আগে পাঠাতে হবে, যে আমাদের এটাও ইনক্লুড করতে হবে, এটা আমাদের নাগরিক দাবি। কারণ আমরা দেখছি যে এখানে পরিস্থিতি আমি নিয়ে বসি, তাহলে দেখবো অনেক জায়গায় আছে যেটার সঙ্গে বাস্তবায়নের সমস্যা থাকবে এবং নাগরিক সংশ্লেষণ থাকে না। এটি হলো এই আমাদের তৈরি করা নীতিমালার বড় ধরনের ত্রুটি। এবং আমি নিশ্চিত এটি কোনো কনসালটেন্ট ফার্ম দিয়ে করা হয়েছে কিনা, সেটা তাদের মতন করে তারা করে। তারা দেশ, মাটি ও মানুষের কথা কম ভাবে, তারা কচুরলতির কথা ভাবে না, তারা কাঁচামরিচের কথা ভাবে না, তারা নাগামরিচের কথা ভাবে, যেটা প্রোডাক্ট আমার নাই, যেটা প্রোডাক্ট আছে যেটা আমি বিক্রি করতে পারতাম সেটা নাই। এই জায়গাগুলো ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি বিসেফ ফাউন্ডেশন তাদের আরো বিশেষজ্ঞদের নিয়ে করে তাতে দেওয়া দরকার। এবং অবশ্যই শিল্প মন্ত্রণালয়ের কাছে এই তোলার জন্য শাইনকে আমি বলবো আরো রিপোর্ট করতে হবে, হয়তো আমাদেরও করতে হবে, যে এই নীতিমালার আরো বেশি পুঙ্খানুপুঙ্খানু ত্রুটি বিচ্যুতি এখনই করতে হবে যাতে সংশোধিত হয়, এবং এটা অবশ্যই সমন্বয়ের মাধ্যমে এই নীতিমালা চূড়ান্ত করতে হবে, এককভাবে শিল্প মন্ত্রণালয় কখনোই না। কারণ উনি যে বলেন 10টি প্রশিক্ষণ কেন্দ্র আছে, তার সঙ্গে আমি ল্যাব দিই না কেন, তাদেরকে যুক্ত করতেছি না কেন? কারণ আপনি জানেন যে একটি মাত্র ল্যাব দিয়ে করোনা টেস্ট করেছি 3 মাস, কিন্তু আমাদের বাংলাদেশেই 70টা ল্যাব করা সম্ভব হলো, যেটি 3 মাস আগে 2 মাস আগে করলে আরো বেশি টেস্ট আমরা করতে পারতাম। ধন্যবাদ। আমি একটু এক মিনিটে শেষ করব। সেটা হলো যে হ্যাঁ, আমি প্রণবদার সাথে একমত, আপনাদের সকলের সাথে একমত। তবে এর আগে একটু মিঠুন ভাইকে সেটা বলবো যে আপনি একটু কালকে একটু সলিমুল্লাহ সাহেব যিনি এটার সাথে জড়িত, ওর সাথে একটু কথা বলেন। তবে আমার মনে হচ্ছে যে ওর কথাবার্তা বলে আমি যেটা বুঝলাম সেটা তারা নিজেরাই কিন্তু চূড়ান্ত করেছে। হয়তো এর মধ্যে একটা মিটিং করছে হয়তো বিভিন্ন মন্ত্রণালয়কে নিয়ে, কিন্তু এবং এটাও আমরা দেখেছি যে তারা আমাদের শাহিন সাহেব যেটা পত্রিকাতে যেটা লিখছে, বাবাও কিন্তু এই বিষয়টা জানে না, যে বাবাও ঠিক মতো জানে না। বাবাকে যখন একটা জিজ্ঞেস করা হলো তখন বলো যে এই ধরনের একটা করলে ভালো হয়, কিন্তু এই ধরনের করলে ভালো হয় মানে কি তারা নিজেরাও কিন্তু পলিসিটা দেখে নেই। অর্থাৎ এই পলিসিটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশন হয়েছে বলে আমার মনে হয় না। হয়তো হয় একটা দুটো হয়তো হয়েছে, তবে যদি এটা চূড়ান্ত মানে কি এটা ফার্স্ট তাদের মধ্যে চূড়ান্ত হয়েছে, তাদের মধ্যে চূড়ান্ত করতেছে, তারপর আমাদের বিভিন্ন চেম্বারের সাথে, আপনাদের মিডিয়ার সাথে, এই যে বিসিএফ এর সাথে, তখন সবার সাথে হয়তো বসতে পারে। যদি বলে যে না আমরা এটা চূড়ান্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে আজকে যে আলাপ আলোচনা গুলো হচ্ছে ওয়েবসাইটে, আমাকে সলিমুল্লাহ বলো যে আপনাদের ওদের মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি ওয়েবসাইটে আছে, আপনারা একটু ডাউনলোড করে একটু দেখেন, এবং বিসিএফ এ আরো একটু আমাদের যে কয়েকজন আপনাদের এক্সপার্ট আছে তারাও একটু দেখে তারপর একটা মতামত দিবেন। এইটাই। ধন্যবাদ।
ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম এবং আপনারা প্রত্যেককেই যেটা বললেন, প্রণব দাও যেটা বললেন, বিসেফ ফাউন্ডেশনের সঙ্গে আরো আমাদের যারা সিনিয়ররা আছেন বিশেষজ্ঞ পর্যায়ে, তাদের সঙ্গে আমরা অবশ্যই কনসাল্ট করব, করে যত দ্রুত সম্ভব আমরা আমাদের সুপারিশ আমরা অবশ্যই দেব। আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমাকে শেষ করতে হবে, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। দর্শক মন্ডলী, আমি আন্তরিকভাবে দুঃখিত যে সফটওয়্যার চেঞ্জ হওয়ার কারণে আমি আপনাদের মন্তব্যগুলা দেখতে পারতেছি না, দেখতে পারি নাই, সেজন্য কে কি বলেছেন বুঝতে পারলাম না। তবে আমি দেখব, অনুষ্ঠান শেষ করে আমাদের ফেসবুক পেজে গেলে আমি আবার সবার কমেন্টস গুলোই পাবো, আমরা দেখব। কিন্তু আপনারা হতাশ হবেন না, আগামীকালকে আমরা আশা করি যে এই কারিগরি প্রবলেমটা কোথায় হয়েছে সেটা খুঁজে বের করে আমরা সমাধানে আসবো। আপনাদের সকলকে ধন্যবাদ, আলোচকবৃন্দ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, শাহিন ভাই, প্রণব দা এবং মোহাম্মদ ইউসুফ। জি, ভালো থাকবেন সকলে, আমরা শেষ করছি।